হ্যালো এভরিওয়ান। সো লেটস স্টার্ট আওয়ার সেশন। আমরা আজকে সেশন স্টার্ট করছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে সেশনে জয়েন হবে একজন অ্যাসপিরেন্ট যে গত বছরও প্রিলিমস পাস করেছিল, এবছরও প্রিলিমস দিয়েছে এবং যথেষ্ট মানে এখন অবধি ভালোই মোটামুটি আউটপুট দেখা যাচ্ছে। তো তাদের থেকে আমরা কিছু এক্সপিরিয়েন্স দেখে নেবো এবং তার সাথে সাথে এই বছরের প্রিলিমসে কি নতুন চেঞ্জেস এসছে সেটা নিয়ে একটু ইন ডিটেল ডিসকাস করে নেবো, যাতে করে তোমরা যারা আহ, পরে নেক্সট ইয়ার গুলোতে 2026 বা 27-এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে একটা ক্লিয়ার কাট যেন আই উড সে একটা ইয়ে চলে আসে, যে কাইন্ড অফ লাইক বলতে পারো একটা আইডিয়া চলে আসে। ঠিক আছে? সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং যেটা আমি বলবো সেটা হচ্ছে এখানে ধীমান, আই গেস তুমি চলে এসছো, তুমি শুনতে পাচ্ছ? আই গেস আমার ভয়েস শোনা যাচ্ছে, নট অ্যান ইস্যু দেয়ার। ওকে। সো ফার্স্ট অফ অল তোমাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করবো প্রথমেই, যে প্রিলিমস তোমার কেমন হলো? কতবারও তুমি দিয়েছিলে, ভালো মার্কস ছিল এবছরের প্রিলিমসে? মানে তোমার ওভারঅল ফার্স্টে সামারি বলো আগে, যেটা তুমি বিকেলে আমাকে বললে সেটাই স্টুডেন্টদেরকে বলো, যে মানে 25-এর প্রিলিমস কিরকম লাগলো দিয়ে। Okay, prelims, nature of prelims now is changing, evolving day by day. Okay, every year it is evolved. So, লাইক এরকম হচ্ছে, যখন 2023-এ দিয়েছিলাম তখন মনে হয়েছিল 23-এর পেপার সবচেয়ে কঠিন। 2024-এ দিয়েছিলাম তখন মনে হয়েছিল 23-এর তুলনায় একটু সোজা, বাট সেটা ডিপেন্ড করছিল 2023-এর তুলনায় 2024-এ প্রিপারেশন ভালো ছিল। কিন্তু 2025-এ যখন পেপার দিয়ে আসলাম তখন মনে হলো যে আবার আমরা 2023-এ ফিরে গেছি। তো এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে, একটা কারেন্ট অ্যাফেয়ার্স কমন ছিল না। প্রথম কথা, মানে সবাই যে এতদিন ধরে সবাই ছোটাছুটি করছে, সারা বছর ধরে আমিও ছোটাছুটি করেছি, যে কারেন্ট অ্যাফেয়ার্স, এই জায়গার কারেন্ট অ্যাফেয়ার্স, ওই জায়গার কারেন্ট অ্যাফেয়ার্স জড়ো করে নিয়ে পড়ে টোড়ে আদপে কোনো লাভ হয়নি। প্রথম কথা। দ্বিতীয় কথা, লাভ যেটা হয়েছে, যাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি ছিল, অ্যানালিটিক্যাল মাইন্ড ছিল, প্রেজেন্স অফ মাইন্ড ছিল, যেমন ধরুন মানে প্রবলেম সলভ করার ক্ষমতা ছিল, লাইক ওখানে প্রিলিমসে হলে বসে চিন্তা করার ক্ষমতা যাদের আছে, যে এই কোশ্চেনের এই উত্তর এইভাবে আসতে পারে। ঠিক আছে, আপনার কাছে এরকম থাকবে, মানে আপনার মানে কেউ পরীক্ষা দিতে গেছে, সে জানে সবকিছু, জানে ইন দা সেন্স সাপোজ লক্ষ্মীকান্ত দের যে ওভারঅল থিম সেটা সবাই জানে, কিন্তু ওইখানে বসে এই থিমটা কোন কোন কাজে লাগবে, মানে ওই কোশ্চেনের একটা কোশ্চেন দিয়েছে ধরুন, সেই কোশ্চেনের জায়গাতে কোন কোন লক্ষ্মীকান্তের থিম কাজে লাগালে আমি অ্যান্সারে পৌঁছাতে পারবো, সেই অ্যানালিটিক্যাল পাওয়ার তৈরি করাতে হবে। আগে লক্ষ্মীকান্ত থেকে ডিরেক্ট লাইন তুলে দেয়া থাকতো, বা বেয়ার অ্যাক্ট থেকে ডিরেক্ট লাইন তুলে দেয়া থাকতো, এখন সেটা আর হচ্ছে না, এখন কমপ্লিটলি চেঞ্জ। আর দ্বিতীয় কথা, প্রিলিমস আস্তে আস্তে হচ্ছে একটা গ্রে এরিয়ার দিকে শিফট করছে। আগে ধরুন পার্লামেন্ট থেকে কোশ্চেন আসতো, আগে ধরুন প্রেসিডেন্ট থেকে কোশ্চেন আসতো, এখন আস্তে আস্তে লোকপালে চলে গেছে। কিছুদিন পরে, কিছুদিনের মধ্যে গ্রাম ন্যায়ালয়া দু একটা কোশ্চেন দিত, বাট হয়তো নিয়ার ফিউচারে এটা দেখা যাবে যে গ্রাম ন্যায়ালয়া এই জায়গাতে কোশ্চেন দিচ্ছে, এডিআর এ কোশ্চেন দেবে। ঠিক আছে, এই সব জায়গাতে আস্তে আস্তে পৌঁছাচ্ছে। আগে আমাদের অ্যান্টি ডিফেকশন ল থেকে কোশ্চেন দিত, এখন সেই সব কোশ্চেন কমপ্লিটলি আলাদা। তো আমার ধারণা যেটা এখন, সেটা হচ্ছে যে লক্ষ্মীকান্ত বা যে কোনো বইয়ের গোটা লাইন বাই লাইন না মুখস্থ করে, যদি কেউ অ্যানালিটিক্যাল পাওয়ার তৈরি করতে পারে, আমার থিম এই থিমকে কিভাবে কাজে লাগিয়ে আমি কনক্লুশনে পৌঁছাতে পারবো, কোনো উত্তরে পৌঁছাতে পারবো, সেটা যেন সেই সেই পোটেনশিয়াল ডেভেলপ করতে হবে আর কি। তাছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। মানে যেমন আমার ভয় ছিল, আমার খুব ভয় ছিল যে আমার আর্টিকেল কোনো মুখস্থ নেই। ঠিক আছে, আর্টিকেল ইন দা সেন্স আর্টিকেল নাম্বার মুখস্থ নেই, বাট আর্টিকেলের যে কন্টেন্ট সেটা জানা আছে, যে টোটাল ইন্ডিয়ান কনস্টিটিউশনে এই কন্টেন্ট আছে, বাট এই কন্টেন্ট কোন কোন আর্টিকেলে আছে সেটা আমার মানে এত ভালোভাবে মুখস্থও নেই।
যে 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি বলে বা কি বলে সেটা আমার জানা নেই, বাট এটা জানা আছে যে 15% legislature can be the minister, otherwise more, not more than that, সেটা মনে আছে। বাট ইট ইজ রিটেন, ইট ইজ অ্যামেন্ডেড বাই 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটা হয়তো মনে নেই আমার। তো যেটা গিয়ে দেখলাম যে 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মনে রাখার কোনো দরকার নেই, কিন্তু 15% যে লেজিসলেচার মন্ত্রী হতে পারবে, ক্যাবিনেটে যেতে পারবে, সেটা যেন মনে থাকে, সেটা একদম ক্লিয়ার কাট মনে থাকতে হবে। আর এটাও মনে রাখতে হবে সাথে সাথে যে আমাদের হচ্ছে কত রকমের মিনিস্টার, তাহলে টোটাল মিনিস্টার নিয়ে 15% আর শুধু ক্যাবিনেট নিয়ে 15%, সেটাও মনে রাখতে হবে। তো এখন প্রিলিমস খুব অতি সূক্ষ্ম সূক্ষ্ম প্রচুর সামান, একদম ওয়ার্ডের উপর ডিপেন্ড করে একটা আনসার ডিপেন্ড হয়ে আছে। ঠিক আছে, যেমন ধরুন কোথাও অ্যান্ড আর অর এর ডিফারেন্সে আনসার ফুললি ডিপেন্ড করে আছে, কোথাও সামান্য ক্যাবিনেট এর জায়গায় মন্ত্রী মিনিস্টার লিখে রেখে দিয়েছে। এই সব ছোট ছোট জিনিসের উপরে এখন ডিপেন্ড করে দেখতে হবে। হিস্ট্রিতে একটা কোশ্চেন হয়তো সবাই জানে, দেখেছে যে আহ, আহ, গান্ধীজি হচ্ছে ট্যাক্স, নন ট্যাক্স নন ট্যাক্স পেমেন্ট ল চালু করার কথা বলেছিল আফটার সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। সো নন ট্যাক্স চালু করার কথা বলেছিল, আর নন কোঅপারেশনের পরে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট শুরু করার কথা বলেছিল। তো সেই যে সূক্ষ্ম জিনিস সেটা মনে রাখতে হবে। এখন কোনোদিন ডেটা কেউ মুখস্থ করে সত্যি কোনো লাভ নেই। আর ডেটা যদি মুখস্থ করতে হয় তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স এর লাইক বাজেটের কিছু ডেটা, ফিনান্সিয়াল কমিশনের কিছু ডেটা, ফিনান্স কমিশনের কিছু ডেটা, এইসব কিছু ডেটা মুখস্থ করে রাখা উচিত যেগুলো মেন্সে কাজে লাগবে। আর সেগুলোই এখন প্রিলিমসের ডেটা হিসাবে ইউজ করা হচ্ছে, আদারওয়াইজ আর অন্য কিছু করা হচ্ছে না। আর অ্যানাদার থিংস ইজ লাইক এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টে আমরা সবাই স্পেসিসের পিছনে ছুটি, যে এতগুলো স্পেসিস নিউজে আছে তাই এতগুলো স্পেসিস আমাকে পড়তে হবে, এতগুলো প্রোটেক্টেড এরিয়া আমাদের নিউজে আছে, এতগুলো প্রোটেক্টেড এরিয়া আমাদের পড়তে হবে। তো আখেরে যখন কোশ্চেন পেপার পেয়ে দেখি একটাও স্পেসিস কোনোটাই কমন নেই। সুতরাং যেটা দরকার সেটা হচ্ছে প্রত্যেকদিন নিউজ পেপার পড়তে হবে, প্রত্যেকদিন হচ্ছে ওই একটা দুটো স্পেসিস মনে থাকলে থাকবে, না থাকলে না থাকবে। বাট প্রিলিমসের ঠিক আগেটায় কোনো না কোনো কোচিং সেন্টার থেকে মানে কোনো না কোনো ইউটিউব চ্যানেল থেকে একটা স্পেসিস কম্পাইলেশন আর প্রোটেক্টেড এরিয়া কম্পাইলেশন, যেগুলো হচ্ছে 2 বছর ধরে নিউজে আছে, সেটা নিয়ে দুবার জাস্ট চোখ বুলিয়ে নিতে হবে যে এই এই নিউজে আছে। এখন আবার স্পেসিসের আইইউসিএন স্ট্যাটাস জিজ্ঞাসা করছে না, এখন স্পেসিসের হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স জিজ্ঞাসা করছে। সো লাইক এখন আবার 3-4টে স্পেসিস দিয়ে বলছে এদের মধ্যে মাছ কোনটা, বা এদের মধ্যে অ্যানিম্যাল কোনটা, বা এদের মধ্যে ম্যামাল কোনটা। তো সেইগুলো ওই খুব ছোট ছোট জিনিস এখন আইডেন্টিফাই করতে বলছে। প্রিলিমস আস্তে আস্তে ভেরি একদম একদম ক্রিটিক্যাল জায়গাতে এখানেই এসে আমি পৌঁছেছে। যেটা বলছিলাম। তো আচ্ছা, ঠিক আছে। কারোর কিছু কোয়েশ্চেন করার থাকলে একটু পরে করো, ঠিক আছে? 10 মিনিট পরে আমি সবাইয়ের কাছে এক এক আসবো। প্রথমে হচ্ছে যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি তোমাদের অলওয়েজ বলেছি এবং সবাই মোটামুটি এই জিনিসটা জানো যারা অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছ, যে প্রিলিমস এখন সব থেকে বড় হার্ডেল। মানে এখনের সিস্টেম হচ্ছে প্রিলিমস হচ্ছে টাফ, টাফ নয় মডারেট, আর মেইনস হচ্ছে কোয়াইট ইজি। মেইনসে এখন কোশ্চেনের লেভেল একদম পাতি করে দিয়েছে আগের থেকে। তুমি 4-5 বছর আগে মেইনসের কোশ্চেন যদি তোমরা অ্যানালাইজ করো দেখবে তার কোশ্চেনের মধ্যে একটা প্যাচ রয়েছে, মার প্যাচ রয়েছে বাংলা ভাষায়। এখন কিন্তু সেটা নেই, এখন ডিরেক্টলি ডেফিনেশন বেসড কোশ্চেন করছে ম্যাক্সিমাম মেইনসের কোশ্চেন, ইভেন এথিক্সেরও কোশ্চেন তাই। ঠিক আছে? স্যার, হ্যাঁ বলো। স্যার হ্যালো স্যার, একটা জিনিস দেখুন, ঠিক 5-7 বছর আগে আমরা প্রিলিমসে হচ্ছে একদম একদম 100-র উপরে 105, 7, 10, 15 ইভেন কাট অফ এক্সপেক্ট করতাম। সেখানে আমরা প্রিলিমসের কাট অফ এখন 70-এ 60, চলে আসবে। 65, মানে 70-এ মানে ব্যাপারটা এক্সপেক্ট হচ্ছে করছি, যতদিন যাচ্ছে 75-এ এক্সপেক্ট করছি, কম্পিটিশন বাড়ছে কিন্তু 75-এ কাট অফ এক্সপেক্ট কমছে, করছি। একটা অদ্ভুত ঘটনা হচ্ছে প্রিলিমসের ক্ষেত্রে। ঠিক আছে? আরেক অদ্ভুত মানে অদ্ভুত, ওখানে বসে বসে মানে আমি আজকের পরীক্ষা দিতে যখন ঢুকেছিলাম তখন হচ্ছে ভেবেই ঢুকেছিলাম যে আজকে 90টা করে আসবো। ঠিক আছে, পাতি 90টা করে আসবো। তো
গিয়ে দেখলাম প্রথম রাউন্ডে 45-50 উপরে যাচ্ছেই না। মানে আমি ভাবলাম যে কি কোশ্চেন 45-50 উপরে যাচ্ছেই না কেন কোশ্চেন। তারপরে ভালো করে যখন কোশ্চেন পেপার যেগুলো ছেড়ে ছেড়ে এসেছি সেগুলো দেখলাম যে ওই ছোট ছোট ওয়ার্ড গুলো ডিফাইন করা আছে, সেই ছোট ছোট ওয়ার্ড গুলোর উপরে ঠিক করে যদি কেউ লক্ষ্য করে, তার ঠিক করে যদি লাইন বাই লাইন হচ্ছে ওই 4-5টা যে বেসিক বুকস আছে, লাইক শঙ্কর আইএস এর এনভায়রনমেন্ট ঠিকঠাক করে পড়তে হবে, মডার্ন হিস্ট্রি সবাই আমরা জানি, পলিটি সবাই জানি, ইকোনমিক্সের যে কোনো কোচিং মেটেরিয়ালস নিতে হবে, যে কোনো কোচিং মেটেরিয়ালস, বাট নট, আই উইল সাজেস্ট নট রমেশ সিং জাতীয় বুক। ডোন্ট রিড রমেশ সিং জাতীয় বুক, ইট ইজ ভেরি ক্রিটিক্যাল, বাট টেক এনি কোচিং মেটেরিয়াল, ওকে, ইভেন স্যার ক্যান সাজেস্ট। তো সেই কোচিং মেটেরিয়ালের প্রত্যেকটা লাইন বাই লাইন পড়তে হবে এবং বুঝতে হবে, এবং পরে গিয়ে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করা যদি কেউ শিখতে পারে তাহলে তার প্রিলিমস সবচেয়ে ইজি। আর এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে প্রিলিমসে যেতে হবে যে আমরা মানে প্রিলিমসের হলে ঢুকে, পরীক্ষা হলে ঢুকে আমরা একটা নতুন ধরনের কোশ্চেনের সম্মুখীন আমরা হতে যাচ্ছি। মানে আমরা পুরনো প্যাটার্ন নয়, যে কোনো একটা নতুন প্যাটার্নের কোশ্চেন আমরা নিশ্চয়ই দেখছি পরীক্ষার হলে। মানে এইটুকু এক্সপেক্ট করেই পরীক্ষা হলে যেতে হবে, আদারওয়াইজ আর কিছু আমি মানে আর কি বলবো এখানে। প্রত্যেক বছরই একটা করে নতুন প্যাটার্ন ইভলভ করে দিচ্ছে, আর সেই জন্য হচ্ছে মিনিমাম 10টা থেকে 12টা কোশ্চেন বিষয়টা মিস হচ্ছে যে যাচ্ছে। এখন যেটা হচ্ছে, আমি দুটো তিনটে কথা বলি এখানে। বিষয়টা হচ্ছে, তোমরা যদি প্রিলিমস এর কোশ্চেন পেপারটা ভালো করে দেখো, প্রত্যেক বছর নতুন নতুন কিছু আসছে। এবং এবছর একটা মানে খুব একটা ইন্টারেস্টিং জিনিস আমি লক্ষ্য করলাম, কেউ লক্ষ্য করেছো কিনা এটা জানি না, ধীমান এটা দেখেছো কিনা জানি না। এবছর আনম্যান্ড এরিয়াল ভেহিকল এবং কিছু স্পেসিফিক এক্সপ্লোজিভ থেকে কোশ্চেন করেছে, কিছু স্পেসিফিক এক্সপ্লোজিভ ম্যাটেরিয়াল থেকে কোশ্চেন করেছে। এবার বিষয়টা হচ্ছে হ্যাঁ কি, স্যার, এটা কেন করলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আনম্যান্ড এরিয়াল ভেহিকল, একটা মেল ইউএভি হয়, একটা হাই অল্টিটিউড হয়, লো অল্টিটিউড হয়, হাই এন্ডিউরেন্স হয়, অনেক রকমের হয়, লো এন্ডিউরেন্স হয়, অনেক রকমের হয়, একটা হয় অটোনোমাস হয়, একটা মানে পেলোড উইথ পেলোড হয়, উইদাউট পেলোড, অনেক রকম ভ্যারিয়েশন আছে। বিষয়টা হচ্ছে যে এই 10 থেকে 12 দিন আগে, এই 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, এই যে অপারেশন সিঁদুর হলো যেটা, সেখানে কিন্তু মানে আমি কয়েকটা জিনিস জাস্ট আমি বোর্ডটা অন করি, বোর্ড হোয়াইট বোর্ডটা অন করে আমি কয়েকটা জিনিস বলি। আমি জাস্ট এটা আমি পুরো কোশ্চেন পেপারটা সারা বিকেল বসে আমি অ্যানালাইসিস করলাম। এখানে কতগুলো জিনিস উঠে আসছে। 1 নম্বর হচ্ছে এই যে ইউএভি গুলো সম্বন্ধে বলা হয়েছে। 2 নম্বর হচ্ছে কিছু এক্সপ্লোজিভ সম্বন্ধে বলা হয়েছে, ঠিক আছে? কিছু এক্সপ্লোজিভ টার্ম সম্বন্ধে বলা হয়েছে, যে টার্মগুলো দেখলে হয়তো তুই বুঝতে পারবে না যে হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস। আমি লিটারালি বুঝতে পারবো না যে এখানে কি এক্সপ্লোজিভ টার্ম সম্বন্ধে বলা হয়েছে, কিন্তু সে হ্যাঁ স্যার, স্যার এক সেকেন্ড স্যার, আপনি কোনোদিনও মানে এক্সপেক্টই করতে পারবে না পরীক্ষার হলে ঢুকে ওই চাপ মাথায় নিয়ে একটা ওই এক্সপ্লোসিভের নাম যে হতে পারে, আর একটা জঘন্য কোড ওয়ার্ডের নেম আপনি কোনোদিনও এক্সপেক্ট করতে পারেন না। রিলেট করা হচ্ছে এই যে এক্সপ্লোসিভ যেগুলো এসছে না, এগুলো সব আমাদের ইন্ডিয়ার। একটা হচ্ছে S-400 রয়েছে, যেটা হচ্ছে সার্ভিস টু এয়ার মিসাইল, একটা এয়ার ডিফেন্স সিস্টেম। আরেকটা আছে পাকিস্তানের PL-50। এগুলোতে এটা এক্সটেন্সিভলি ইউজ করা, এবং তার সাথে সাথে আমাদের যে আকাশ যেটা রয়েছে, আকাশ SM যেটা রয়েছে, যেটা এক্সটেন্সিভ ইউজ করা হয়েছে। এই প্রত্যেক কটার ওয়ারহেড, ওয়ারহেড মানে কি, মানে যেটার এক্সপ্লোজিভটা থাকে, একটা মিসাইল থাকে তার মাথায় একটা ছোট্ট ওয়ারহেড থাকে এরকম, ঠিক আছে? এরকম সাইজের একটা ওয়ারহেড থাকে। এই ওয়ারহেডটাতেই প্রত্যেকটা এক্সপ্লোজিভ ইউজ করা হয়েছে। মানে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে ইউপিএসসি বর্তমানে মানে ইভেন 15 ডেজ আর্লিয়ার কারেন্ট অ্যাফেয়ার্স, মানে কারেন্ট অ্যাফেয়ার্স নয়, কারেন্ট কোনো একটা মেজর টপিক থেকে কোশ্চেন করে দিয়েছে এবছর। তার মানে কোশ্চেন ফ্রেম কখন হচ্ছে আমাদের, তার মানে বুঝতে হবে কোশ্চেন ফ্রেম 15 মেতে হয়েছে, কোশ্চেন ফ্রেম 15 মেতে হয়েছে বা 12 মেতে হয়েছে, রাইট? মানে 10 দিন আগে কোশ্চেন ফ্রেম হয়েছে। স্যার আর একটা কোশ্চেনের যে ইভলভ হয়েছে আপনি দেখেছেন, 3টে স্টেটমেন্ট দিয়েছে, দিয়ে বলেছে 1 2 কারেক্ট, 3 ইজ দ্য এক্সপ্লেনেশন অফ 1 2। সো ইট ইজ ভেরি ক্রিটিক্যাল টু অ্যানালাইজ দ্য কোন স্টেটমেন্ট কাকে এক্সপ্লেন করছে, আর কোন স্টেটমেন্ট রাইট আর কোন স্টেটমেন্ট রং। মানে ইট ইজ ভেরি ক্রিটিক্যাল। ওই মুহূর্তে দাঁড়িয়ে, ওই মুহূর্তে পরীক্ষার হলে ওই
কোনোদিনও সম্ভব নয় আমি এই জাস্ট কোশ্চেনের আনসার আমি দেওয়া। 1 মিনিট নেব। তুমি বলো, আমি 1 মিনিট নেব। আমি আপনি কোশ্চেন পেপারটাই শেয়ার করছি বু- সবার সাথে। তাহলে হ্যাঁ জিনিসটা হ্যাঁ বুঝতে সুবিধা হ্যাঁ হবে। হ্যাঁ স্যার, আপনি আপনি এটা বুঝতে পারছেন যে কি প্রবলেম হচ্ছে, যে ওখানে 4টে অপশন দেওয়া আছে, ওই 4টে অপশনের একটাও অপশনকে আপনি এলিমিনেট করতে পারবেন না, সুতরাং এলিমিনেশন ট্রিক ইজ একদম কমপ্লিটলি এলিমিনেটেড। অ্যান্টি অপশন এলিমিনেশন কোশ্চেন করা হচ্ছে। অ্যান্টি অপশন এলিমিনেশন কোশ্চেন করা হচ্ছে। আমি একটা জাস্ট মানে জাস্ট আ সেকেন্ড 2 মিনিট আমি কোশ্চেনটা অন করছি, তাহলেই বুঝতে পারবে সবাই। যে কোশ্চেনের যে প্যাটার্ন, মানে এই যে স্টেটমেন্ট বেসড কোশ্চেন, এই যে কোশ্চেনের টোনটা, এটা জেনারেলি সিস্যাটের যে লজিক্যাল রিজনিং সেকশন থাকে, সেখানে লজিক্যাল রিজনিং এর কোশ্চেনে স্টেটমেন্ট কনক্লুশন বা স্টেটমেন্ট অ্যাসারশনের যে লজিক্যাল রিজনিং এর কোশ্চেন আছে, সেই টাইপের কোশ্চেন, মানে টাইপটা লজিক্যাল রিজনিং এর মতো, জাস্ট রিজনিং এর পোর্শনটা হাটিয়ে দিয়ে ওখানে জিএস এর পোর্শনটা অ্যাড করে দিচ্ছে। স্যার এটাই হচ্ছে মেজর। স্যার যখন আপনি আপনি কোনো লজিক্যাল রিজনিং একদম এ অবশ্যই দেবেন অবশ্যই। সেটা অনেক সোজা হবে, কারণ সেটা হচ্ছে কমন সেন্সের ওপর, একদম একদম একদম। কমন সেন্সের উপরে ডিপেন্ড করে আছে। আমাদের ডে টু ডে লাইফে আমরা সেগুলো অ্যাপ্লাই করে থাকি, বাট আপনি যখন সেটাকে নিয়ে জিএস এর মধ্যে ঢুকিয়ে দেবেন আর স্টেটমেন্ট বেসড কোশ্চেন করে দেবেন, ইভেন 3টে স্টেটমেন্ট দিয়ে বলবেন এক্সপ্লানেশন ডিফাইন করো, একদম একদম। দেন ইট ইজ ক্রিটিক্যাল। ওকে, মানে পরীক্ষার হলে সত্যি কথা বলতে পরীক্ষার হল কমপ্লিটলি আলাদা। ও ওকে, আর একটা কথা বলে দিই, এই ইভলভিং নেচার অফ প্রিলিমস এটা দেখে কেউ যদি এটা ভাবে যে আমি 100খানা মক টেস্ট দেব প্রত্যেকটা ইনস্টিটিউশনের ধরে ধরে, আর আমার অ্যানালিটিক্যাল মাইন্ড তৈরি হয়ে যাবে আর ক্রিটিক্যাল থিঙ্কিং তৈরি হয়ে যাবে, খুব ভুল ধারণা করছো। প্র্যাকটিক্যালি 100টা মক টেস্ট দেওয়া পসিবল নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, mock test of any institute not up to the mark of prelims nowadays, very specifically. Okay, so the word or sentence framed by UPSC not exactly same as the any coaching center or any other layman who frame the question, so কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যাবে। সেহেতু ইউপিএসসির নেচার বুঝতে গেলে 5 থেকে 6 বার ইউপিএসসির কোশ্চেনকে মক টেস্ট হিসাবে ইউজ করো, 5 থেকে 6 বার প্রত্যেকবারে ডিফারেন্ট ভাবে কোশ্চেনকে অ্যাটেম্প্ট করার চেষ্টা করো, তাহলে আমার ধারণা অ্যানালিটিক্যাল পাওয়ার অ্যাটলিস্ট 30 to 40% একদম ইনক্রিজ হতে পারে। আর তার অ্যানাদার থিং ইজ ডিপেন্ড করছে, সেটা হচ্ছে যে লাইন বাই লাইন, ধরুন জিওগ্রাফির এনসিআরটি লাইন বাই লাইন পড়ে গেলাম, তাহলে যে আমার অ্যানালিটিক্যাল স্কিল তৈরি হয়ে যাবে বা ক্রিটিক্যাল থিঙ্কিং তৈরি হয়ে যাবে, আই ডোন্ট থিঙ্ক সো। দুটো লাইনের মধ্যে কি বলা আছে সেটাকে যে কোনো পিকচারে রিপ্রেজেন্ট করতে যদি কেউ শেখে, মানে থান্ডারস্টর্ম দেয়া আছে ধরুন, বা এনি সাইক্লোন দেয়া আছে, এটা জানতে হবে যে সাইক্লোনের মাঝখানে কেন কাম থাকে, সাইক্লোনের মাঝখানে কেন সব থেকে শান্ত থাকে, সেটা জানতে হবে। তো এনসিআরটি তে শুধু লেখা আছে যে সাইক্লোনের মাঝখানে শান্ত থাকে, কি শান্ত কেন থাকে কোশ্চেন হচ্ছে সেটাই পড়েছে, মানে পরীক্ষাতে সেটাই পড়বে। আমরা জানি যে ট্রপিক্স আর পোলারে হচ্ছে ডাস্ট পার্টিকেল কম থাকে, সো কেন ডাস্ট পার্টিকেল কম থাকে সেটা কোশ্চেন পড়েছে। প্রত্যেকটা কোচিং সেন্টারে গেলে এটাই বলবে যে পোলারে আর ট্রপিক্সে হচ্ছে ডাস্ট পার্টিকেল কম থাকে। কেন কম থাকে, ডাস্ট পার্টিকেল থাকার কারণ কি, কম থাকার কারণ কি, সেই জিনিসটা ডিফাইন করতে যেদিন শিখবে, নিজে নিজে ডিফাইন করতে যেদিন শিখবে, সেদিন অ্যানালিটিক্যাল পাওয়ার তৈরি হবে, সেদিন ক্রিটিক্যাল থিঙ্কিং তৈরি হবে। আদারওয়াইজ আই ডোন্ট থিঙ্ক সো এনি কোচিং মেটেরিয়ালস, এনি কোচিং মক টেস্ট ক্যান ডেভেলপ ইউর ক্রিটিক্যাল ওকে। থিঙ্কিং। সো রাইট নাও দুজন হ্যান্ড রেজ করেছো, আমি দুজনের কাছে আসছি। তোমাদের যারা কোয়েরি থাকে তোমরা জিজ্ঞেস করে নাও। প্রথমে হিমন, বলো কি কোয়েরি আছে তোমার?
বলে দীপায়ন বলো কি কোয়ারি আছে তোমার? হোয়াট ডু ওয়ান্ট টু নো হিয়ার? Yeah, good evening and greetings to all. I have one question to Dhiman. Like, have you taken any coaching or you are preparing on your own, like self-study? Okay, I have taken a coaching, so 2 years back, not presently. From So where? from IS Baba, Online okay, or offline? all online, not online coaching. Okay, they will provide some materials and some video as well, strategy video. Okay, so it can help some extent, not fully it will help you. Okay, I will say again and again. So coaching center videos or materials cannot define any. Okay, so one materials help me, that is the economics material of IS Baba. So that's helped me a lot. So did they Okay. cover full syllabus or not? Yes, they covered full syllabus. Like I have one or two observations from today's prelims question paper, specifically from the GS one. Like we are overlooking the language part. We have to have a very good language skills to like read fastly. Like it's a very lengthy paper, right? So my observation is like it is specifically for the students who are appearing for from Bengal. Like most of the students like to appear in Bengali medium for males. So they prefer Yes. Bengali medium. So I don't think it will be a fruitful idea to appear in Bengali medium because most of the students who appear in Bengali medium either they do not know English that much fluently or they have the fear of English. So I believe appearing in Bengali will not be a good choice. So rather, everybody should shift to English because English is the only medium or the Hindi in which you have to take the prelims examination. Okay. So yeah. So my exam medium is English. Okay. So throughout prelims, mains, it will be English. So uh, the another thing is that you are talking about the Bengali medium student. So Bengali medium student, one problem is that it is you are right to right that language is a critical part, because if you don't read fluently and in speedy, so then it will be difficult to uh, correct. to reach your conclusion and answer it rightly. Okay, so that's why you are right to say that Bengali medium student can shift to the English medium at least for prelims. To at least he or she has to develop the English reading skill so that he can এক্স্যাক্টলি। pass সো the ইন দিস এখানে জাস্ট the একটা prelims ইনপুট, exam. সেটা হচ্ছে যে সো ফার উই হ্যাভ সিন যে বেঙ্গলিতে যেটা রয়েছে, বেঙ্গলির ক্ষেত্রে একটা মেজর প্রবলেম উই হ্যাভ সিন দেয়ার ইজ নো ম্যাটেরিয়াল বা নো বুকস অ্যাভেলেবেল রাইট নাও। বাট এখানে একটা ছোট্ট আপডেট আছে। আমি ধীমান তো ইংলিশেই পড়ছে অনেকদিন ধরে, ধীমান আমার কাছেও পড়েছে অনেকদিন। বিষয়টা হচ্ছে যে দীপায়ন, আমি বলতে চাই সবাইকে যে এখানে একটা নতুন আপডেট উঠে আসছে, বিকজ এটা ভেতরের খবর। মানে এটা অ্যাজ আ এডুকেটর আমি প্রত্যেকটা মানে পাবলিশার্সের সাথে আমি যুক্ত, সবাই প্রত্যেকটা পাবলিশার্সের মালিক আমার বাড়িতে আসে। একটাই সবার বক্তব্য, সেটা হচ্ছে উইদিন 3 to 4 month ইউ উইল বি সিইং অল দ্য মেজর যে ইন বেঙ্গলি ভার্সন 2, মানে স্টার্টিং ফ্রম লক্ষ্মীকান্ত, স্টার্টিং ফ্রম শঙ্কর আইএস, এভরিথিং। মানে ইভেন দ্য শঙ্কর আইএস, আমি তোমাদের একটা জিনিস বলে দিই, শঙ্কর আইএস যে বুকটা রয়েছে, এই বইটা একটা প্রমিনেন্ট বড় পাবলিশার্স, মানে যে পাবলিশার শঙ্কর আইএস বার করে, আইএস পার্লামেন্ট, শঙ্কর আইএস এর নিজস্ব পাবলিশার্স রয়েছে, তারা ওয়েস্ট বেঙ্গলে কিছুদিনের মধ্যে আসতে চলেছে। ঠিক আছে, মানে মেজর পাবলিশার্স। রিজন কি? হোয়াট ইজ দ্য রিজন? রিজন ইজ দ্য WBCS সিলেবাস ইজ অলসো চেঞ্জড অ্যান্ড ইট ইজ টোটালি 90% সিমিলার টু দ্য ইউপিএসসি সিলেবাস রাইট নাও। হ্যাঁ, হয়তো লেভেল অফ কোয়েশ্চেন WBCS এ সেরকম আসবে না, বাট দ্য সিলেবাস ইজ সেম। সো রাইট নাও এখন এই বছর না হলেও সামনের বছর থেকে উইল বি সিইং সার্টেন চেঞ্জেস, হোপফুলি। ঠিক আছে Sir, even more than that, even more than হ্যাঁ, ইভেন UPSC syllabus, I think. WBCS ইজ মোর দ্যান ইউপিএসসি সিলেবাস। আর্ট এন্ড কালচার দিয়ে দিয়েছে, এটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, so let me just get back to other people. Yes, Shayantani, what's your query? Bolo. Yeah, hi sir. I had a question Yeah, to Dhiman. sure.
Can you hear me? Yes, yes. Tell me. Yeah, hi. I wanted to ask you, how was your preparation strategy from day one? Like, did you specifically practice for prelims or separately for mains, or were your studies from the beginning oriented towards like a comprehensive study, and like towards the end you touched prelims? So, and what would also your suggestion be to freshers? This was my first attempt and not a very serious one. I just wanted to see, like I could like do the paper two quite easily, but paper one I'm not Okay. very sure. So, তুমি যদি একটু details বলো. Okay. Thank you. Paper two easy ছিল, right? Yeah, আমি করতে পেরেছি পেপার Okay. টুটা ভালো মতো. Okay. মানে পেপার টু এর মানে কোন পার্ট ইজি ছিল? See, reading ইংলিশ পার্ট comprehension অর? and yeah, the Okay. logical reasoning, etc. And okay, and maths? What do you think? Maths? Maths is not my forte, so I couldn't do good there. Okay, so yes, English comprehension was easy. So that's I can agree. Now talks about my strategy. Okay, my strategy প্রথম যে বলবো সেটা এরকম ভাবে স্ট্র্যাটেজি তৈরি করা যেতে পারে। সেটা হচ্ছে যে প্রথমে মেন্সের জন্য পড়তে হবে, মেন্সের জন্য টিল জানুয়ারি পর্যন্ত, টিল ডিসেম্বর অর জানুয়ারি 15 পর্যন্ত মেন্সের জন্য পড়তে হবে উইথ সাম মাইক্রো স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। যেমন ধরো প্রত্যেক দিন হচ্ছে কি কি রুটিন থাকতে পারে। প্রত্যেকদিন সকালবেলা উঠে একটা নিউজ পেপার, যে কোনো নিউজ পেপার, হিন্দু অর ইন্ডিয়ান এক্সপ্রেস, ওকে, সো ইন্ডিয়ান এক্সপ্রেস অ্যান্ড হিন্দু, যে কোনো একটা, মানে সাম পিপল সেজ দ্যাট দ্য হিন্দু ইজ বেটার দ্যান দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, নট লাইক দ্যাট। Indian Express is equally good to the good. So Hindu or Indian Express যে কোনো একটা। So first 3 years I have studied actually the Indian Express, then I shift to Hindu. So যে কোনো একটা, আমি দুটোই পড়েছি, তো দুটো পড়ে এটা মনে হয়েছে যে যে কোনো একটা হচ্ছে পড়লে চলবে, বাট ডোন্ট মেক এনি নোটস অফ newspaper because it is very tedious process. So you cannot make note each and every day, right? It's not possible. Am I Yeah, of audible? course. Actually, Yes. আমি তো Okay. নিউজপেপারে নোট বানানোর সময়ও পাই না, বিকজ আই এম ওয়ার্কিং। Okay. তো আমি কি করি, নিউজপেপারের একটা Okay. মানে জাস্ট একটা তৈরি করি। কিন্তু আমার কোয়েশ্চেন ছিল যে মোস্টলি Okay. তুমি কি মেইনস ওরিয়েন্টেড স্টাডি, আই মিন হোয়াট উড ইউ মিন বাই দ্যাট? মানে ইথিক্স Okay. এন্ড আর যা টপিকস গুলো সেগুলো Okay. সমস্তই কি তুমি প্রিলিমস এর আগে Okay. থেকে প্রিপেয়ার So, করতে বলছো? হ্যাঁ, মানে কিছু জিনিস তো প্রিলিমস এর আগে করতে হবে। এথিক্স, আর্ট অ্যান্ড কালচার, পলিটির লক্ষ্মীকান্ত ছাড়াও মেন্সের জন্য কিছু জিনিস তোমাকে পড়তে হবে, সেটা প্রিপেয়ার করতে হবে। তাছাড়া এনভায়রনমেন্টের মেন্স প্রিলিমস ছাড়াও কিছু মেন্সের পয়েন্ট তৈরি করতে হবে। প্রত্যেকটা জিনিস, ইকোনমিক্স এর হচ্ছে, also optional. যদিও ইকোনমিক্স অপশনাল তো কমপ্লিটলি আলাদা জিনিস, মানে তোমার অপশনাল আমার অপশনাল এক নাও হতে পারে, বাট অপশনাল জানুয়ারির আগে শেষ করেই ফেলতে হবে, মানে ইট হ্যাভ টু ডু, মানে আদারওয়াইজ প্রিলিমস জন্য আমরা জাস্ট ব্রাশ আপ করতে পারি, বাট এক্স্যাক্টলি Yes, পড়াশোনাটা পুরো শেষ হয়ে যাওয়া উচিত বাই দি এন্ড অফ দ্য ইয়ার। ইয়েস Okay. জানুয়ারি 15 or জানুয়ারি 20 সব সিলেবাস কমপ্লিট, পড়াশোনা কমপ্লিট। নাও ইউ আর completely ready to revise the topics. Okay, and another thing is like লোকে এটাও বলে যে আমি ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত হচ্ছে মেন্সের জন্য পড়েছি, তারপরে 1 মাস বা 2 মাস হচ্ছে প্রিলিমসের জন্য পড়েছি। হতেও পারে সেরকম, আমি না বলছি না, কিন্তু বিগিনারদের ক্ষেত্রে কোনোদিনও পসিবল নয় 1 মাস বা 1.5 মাস বা 2 মাস পড়ে, অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস লাগবে, মানে ওই যে আগের পড়ার কনসেপ্ট কে আরো একবার বুঝে আরো একবার ক্লিয়ার করতে আরো 4 থেকে 4 মাস তো লাগবেই। সুতরাং 4 মাস সময় নিতে হবে, কিছু করার নেই ওখানে। আর আরেকটা জিনিস লাইক প্রিলিমস এখন অ্যানালিটিক্যাল, মানে অনেকে শুধু এটাই ভেবে যাচ্ছে যে প্রিলিমসে আর্টিকেল মুখস্থ করবো, করবো, যেটা আগে আমারও ছিল। মানে তারপরে হচ্ছে ওকে, অ্যানাদার থিং ইজ দ্যাট
I did not give any mock test this year. So 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 don't run behind the mock test. মক টেস্ট, এতগুলো মক টেস্ট, অতগুলো মক টেস্ট, জানুয়ারির হচ্ছে জানুয়ারির মিড জানুয়ারি তোমার প্রিলিম শেষ হয়ে গিয়ে মেন্সের সিলেবাস শেষ হয়ে গেছে। জানুয়ারির মিড জানুয়ারি থেকে হচ্ছে কিছুই জানো না, কিছুই করো না, প্রিলিমসের হচ্ছে মক টেস্ট দিতে শুরু করে দিয়েছো আর সেই কোশ্চেন অ্যানালাইজ করতে শুরু করে দিয়েছো। তো আমি সেটা হচ্ছে প্রথমেই শুরু করেছিলাম যখন আমি 2 বছর আগে 3 বছর আগে শুরু করেছিলাম। আমি ফার্স্ট বছর এটাই শুরু করেছিলাম যে শুনে শুনে যে মক টেস্ট পড়লে মক টেস্ট দিলে হয়তো ক্লাস আপ হয়ে যাবে, এ হয়ে যাবে। আদপে না, আগে নিজের হচ্ছে স্ট্যাটিক বুকস ক্লিয়ার করো। স্ট্যাটিক বুকস এর মধ্যে হচ্ছে ফিক্সড স্ট্যাটিক্স বুকস লাইক পলিটি, ইকোনমিক্স এর যে কোনো, আমি বলেই দিয়েছি, যে কোনো কোচিং মেটেরিয়াল। ডোন্ট go by any book. Okay, even Nitin Singhania is not a good book. Nitin Singhania is not a good book. তারপরে হচ্ছে এনভায়রনমেন্টের শঙ্কর আইএস অর এনি কোচিং মেটেরিয়ালও ইউজ করতে পারো। পিএমএফ আইএস বলে একটা কোচিং মেটেরিয়ালস আছে। অ্যান্ড অ্যানাদার হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফির এনসিআরটি। ওকে, জিওগ্রাফির হচ্ছে অনেকে বলে 6 to 12 এনসিআরটি। সো 6 to 10 এনসিআরটি অ্যাকচুয়ালি হচ্ছে তোমার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। 11th আর 12 হচ্ছে যেটা যেখান থেকে হচ্ছে প্রিলিমস বা মেন্সের কোশ্চেন আসবে। ওকে, সো প্রিলিমস বা মেন্সের কোশ্চেন আসবে, এই জায়গাটা 11-12 বোঝার জন্য হচ্ছে 6 to 9 পড়তে হবে। সেটা ঠিক কথা, যদি 6 to 9 ভালোভাবে জানো তাহলে হচ্ছে 11-12 পড়ার মানে 11-12 পড়ার জন্য হচ্ছে 6 to 9 পড়ার দরকার নেই। তো 11-12 পড়তে গিয়ে যেখানে লাগবে সেটাকে ভালো করে, আজকাল হচ্ছে চ্যাট জিপিটি এসে গেছে, আই থিঙ্ক জিমিনি এসেছে, পারপ্লেক্সিটি এসেছে। পারপ্লেক্সিটি ওয়ান অফ দ্য বেস্ট এআই। সো পারপ্লেক্সিটিতে গিয়ে দেখতে পারো প্রত্যেকটা লাইন বাই লাইন লিখে হচ্ছে কেন হচ্ছে। জিওগ্রাফিতে একটাই উত্তর, জিওগ্রাফিতে একটাই কোশ্চেন, কোনো কিছু বললেই কেন হচ্ছে সেই জিনিসটা মানে সেই জিনিসটা জানার চেষ্টা করো। কোথাও বলো সাইক্লোন হচ্ছে, হ্যাঁ হ্যাঁ sorry to interrupt you. Next question ছিল যে তোমার years of observation, what would you say যে টিউশনস কি ম্যান্ডেটরি, মানে নাকি সেলফ স্টাডি করে করতে পারা সম্ভব, নাকি এখন যেরকম প্যাটার্নটা চেঞ্জ হতে থাকছে ফলোইং দ্য রিসেন্ট ট্রেন্ড, টিউশন ম্যাটেরিয়ালস কি বেশি হেল্প করবে? ওরা কি পিন পয়েন্ট টিউশন ম্যাটেরিয়ালস, এটা ডিপেন্ড করছে ইন্ডিভিজুয়ালের উপরে। মানে তুমি কত তাড়াতাড়ি ক্লিয়ার করতে চাইছো তাহলে তোমাকে হচ্ছে টিউশন নিতে হবে। কারণ সিলেবাস শেষ করার জন্য টিউশন এই কারণে অনেকে নেয়, সেটা হচ্ছে যে সিলেবাস শেষ করার জন্য। বাড়িতে একা বসে থেকে থেকে ওই জানুয়ারির মধ্যে সিলেবাস শেষ করে ফেলবে, এটা হচ্ছে শুয়ে শুয়ে ভাবা যায়। আদারওয়াইজ যখন সকালবেলা ঘুম থেকে উঠে কাজে লাগানোর চেষ্টা করবে না, তখন ইট ইজ ভেরি ডিফিকাল্ট শেষ করা। জানুয়ারির মধ্যে হচ্ছে যে একটা গোটা সিলেবাসকে শেষ করা, সেটা খুব ডিফিকাল্ট। সেই জন্য হচ্ছে অনেকে কোচিং নেয়। তবে কোচিং নেওয়ার সময় আরো একটা কনসেপ্ট ক্লিয়ার করে নেবে। কোচিং সেন্টারে কিন্তু 5 থেকে 6 ঘন্টা তোমার সময় নষ্ট হবে। ঠিক আছে, সময় নষ্ট হবে এই কারণে বলছি, কিছু জিনিস তুমি নিজেও জানো, সেগুলো আবার দ্বিতীয়বার কোচিং এ পড়াবে, সেই সময় তোমাকে কোচিং করতে হবে। সেহেতু এটা বলা যেতে পারে যে 5-6 ঘন্টা তোমাকে কোচিং এ দিতে হবে। যখনই 5-6 ঘন্টা কোচিং এ দেবে, বাকি তোমার বেঁচে থাকলো 5-6 ঘন্টা, তো কোচিং থেকে ফিরে এসে বা অনলাইনে কোচিং করার পরে আর দ্বিতীয়বার পড়ার ইচ্ছা করবে না। তো সেই জিনিসটা মাথায় ভালো করে ঢুকিয়ে নিতে হবে বা ক্লিয়ার করে নিতে হবে যে আমি প্রতিদিন কোচিং করার পরে আবার এসে 5 ঘন্টা 6 ঘন্টা পড়বো, আবার এসে 5 ঘন্টা 6 ঘন্টা পড়বো। আর প্রত্যেকবারে ভালো করে ভাববে যে আমার অ্যানালিটিক্যাল পাওয়ার ডেভেলপ করতে হবে ফ্রম ডে ওয়ান। সো ডোন্ট গো বাই এনি ডেটা, ডোন্ট গো বাই এনি ডেটা। ডেটা হচ্ছে লাস্ট 1 মাসের ডেটা যা জোগাড় করবে, প্রত্যেকদিন একটু আধটু করে যে ডেটা জোগাড় করবে। ওকে, একটা সেপারেট খাতা তৈরি করতে পারো বা সেখানে সেপারেট হচ্ছে নোটবুক তৈরি করতে পারো। সেখানে হচ্ছে প্রত্যেকদিন হচ্ছে র্যান্ডামলি ডেটা লিখে রাখবে, র্যান্ডামলি। কারণ প্রথমবারে তুমি সাজাতে পারবে না কোনো ডেটাকে, র্যান্ডামলি ডেটা লিখে রাখো। তো 1 মাস পরে ওই ডেটাগুলোকে আরেকবার পড়ো,
দেখো যে এইখানে কি কি বিষয়ের উপরে আমার ডেটা লেখা আছে, দেন সেটাকে সেগ্রিগেট করার চেষ্টা করো। আদারওয়াইজ বাই ডে ওয়ান তুমি যদি ভাবো যে আমি সেগ্রিগেট করে রাখবো, কারণ পারবে না এই কারণে সে তো তুমি জানোই না যে কত ধরনের ডেটা হয়, রাইট? এক্স্যাক্টলি। তো এইগুলো করতে হবে, মানে ছোট 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 জিনিসগুলোকে মাথায় রাখতে এবার হবে আমি আর কি, আর কিছু না। বাকি যারা রয়েছে তাদের কোশ্চেনে চলে আসছি। ফার্স্ট অফ অল হচ্ছে হিমন বলেছে দ্য প্রিলিমসে যে কোশ্চেন আছে, নেহা জাস্ট আ সেকেন্ড, লেট মি গেট দ্য কোশ্চেন ফ্রম দ্য চ্যাট বক্স ফার্স্ট। প্রিলিমসে যে কোশ্চেন এসেছে তার জন্য স্ট্র্যাটেজি নেওয়া উচিত। দেখো তার জন্য স্ট্র্যাটেজি তো বলে দিল, বেসিক্যালি প্রিলিমসের জন্য আলাদা কিছু নয়, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো দেখো, অ্যানালিসিস করো, ইটস কল ট্রেন্ড অ্যানালিসিস বা মেটা অ্যানালিসিস বলা হয় এটাকে। আচ্ছা সুমন বলছো স্যার এই সিচুয়েশনে দাঁড়িয়ে কোশ্চেন লেভেল দেখে অ্যাজ এ বিগিনার লাস্ট অ্যাটেম্পটে ইউপিএসসি প্রিপারেশন কি শুরু করা উচিত, প্লিজ বলবেন। দেখো বেসিক্যালি ইউপিএসসি তোমার লাইফে একবারই আসবে, ঠিক আছে? এটা ধীমানো অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছে, সকলেই অনেকে আছে, অনেকে অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছে, হয়তো অনেকে লাস্ট অ্যাটেম্প সামনের বছর আছে। বাট বেসিক্যালি বিষয়টা হচ্ছে তুমি যদি ওটাকে লাস্ট অ্যাটেম্প হিসেবে মনে করো তাহলে তুমি কিন্তু পাস করতে পারবে না। ওটাকে তুমি যদি মনে করো যে এই অ্যাটেম্পটাই আমি করবোই, ইটস নট লাস্ট, ইটস নট ফার্স্ট, দিস ইজ মাই মানে ফাইনাল অ্যাটেম্প, নট লাস্ট নট ফার্স্ট, ওনলি অ্যাটেম্প যেটা হবে তাহলে সেভাবে তুমি এগোতে পারো, ঠিক আছে? ওকে, এবার নেহার কাছে চলে আসবো। ইয়েস নেহা, তোমার কি কোয়েরি আছে বলো। স্যার আমার কোয়েরি যেটা ছিল, মানে ধরুন কেউ কোনো কোচিং নিল না, মানে কোনো ফুল পেড কোনো কোচিং নিল না, হয়তো কোনো কোচিং সেন্টারের যে ফ্রি ম্যাটেরিয়ালস গুলো, ধরুন অনেক জায়গায় যেমন ফিজিক্স ওয়ালা, তারপর যে বিভিন্ন ডোন্ট অনলি কালেক্ট, আইএস, এই যেগুলো আছে নোট কালেক্ট করি, সেখানেও এনসিআরটি বেস, মানে ডোন্ট একদম কালেক্ট, ওটাই ডোন্ট জিজ্ঞেস কালেক্ট, করছিলাম স্যার। ডোন্ট কালেক্ট। কারণ ওরকম ফ্রি মেটেরিয়ালস জোগাড় করতে করতে তোমার একটা ঘর ভর্তি হয়ে যাবে, দিনের শেষে কোনো লাভ হবে না। কারণ প্রত্যেকটা কোচিং মেটেরিয়ালস ডিফারেন্ট টাইপ অফ কোচিং মেটেরিয়ালস, সেহেতু প্রত্যেক জায়গায় ফ্রি মেটেরিয়ালস ডাউনলোড করে দেখবে যে এই জায়গায় এই জিনিসটা বেটার আছে, এই জায়গায় এই জিনিসটা বেটার আছে, সেহেতু প্রত্যেকবারে মেটেরিয়ালস কালেক্ট করতেই থেকে যাবে। কিছু জেরক্স করবে, কিছু অনলাইন পড়ে থাকবে, কিছু ল্যাপটপে পড়ে থাকবে, ঠিক আছে? আখেরে লাভ হবে না। সেহেতু প্রথমে স্ট্যাটিক বই শেষ করার চেষ্টা করো, স্ট্যাটিক বই শেষ করার চেষ্টা করো। লাস্ট 4 মাসে মিড জানুয়ারি থেকে মে পর্যন্ত হচ্ছে সময় প্রচুর পড়ে থাকবে। সেই সময় ধরে ধরে কোন কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি পড়া উচিত সেই জিনিসগুলো তখনই হচ্ছে ইউটিউব দেখবে বা আমাদের কাছে জিজ্ঞাসা করে নিও যে এই সময় কোন কোন জিনিসগুলো পড়তে হবে, আমরা বলে দেবো সেই সব জিনিসগুলো, সেই টপিকস গুলো পড়ে যাবে। যেমন আমি হচ্ছে প্রচুর প্রোটেক্টেড এরিয়া নেটওয়ার্ক পড়ে গেছিলাম, প্রোটেক্টেড এরিয়া, একটা প্রোটেক্টেড এরিয়া আসেনি। সো আমি এটা পড়ে গেছিলাম, আমার এক বন্ধু বলেছিল যে এবছর প্রচুর প্রোটেক্টেড এরিয়া নিউজে আছে, সো প্রোটেক্টেড এরিয়া থেকে কোশ্চেন আসবে। সো আমার সেই সময় মাথায় আসেনি যে প্রোটেক্টেড এরিয়া থেকে কোশ্চেন নাও আসতে পারে, আর প্রোটেক্টেড এরিয়া যা পুরনো যা আমার জানা আছে সেটাই যথেষ্ট, সেটাই যথেষ্ট। তুমি এই প্রিলিমসের মানে 5-7 দিন আগে আমাকে ফোন করেছিলে, লোকেশন ফ্যাক্টর নিয়ে ডিসকাস হচ্ছিল, আমি তোমাকে বলছিলাম, তুমি বলছিলে স্যার লোকেশন ফ্যাক্টর কোথা থেকে আছে, অনেকগুলো টপিকের মধ্যে। তো আমি বলেছিলাম যে লোকেশন ফ্যাক্টরে মানে অলওয়েজ সাউথ আমেরিকা, এদিকে হচ্ছে মিডল ইস্ট, আফ্রিকা, আর ওইদিকে বলকান, এই 4টে জায়গাতে ওরা ফোকাস করে। আগের 2 বছরে এরকম বলকানস মানে ইস্টার্ন ইউরোপিয়ান এরিয়া, বলকান, আজারবাইজান, আর্মেনিয়া যে এরিয়াটা, ওটাকে বলকান বলা হয়। এবছর দেখবে ফোকাসটা কিন্তু পুরোপুরি ল্যাটিন আমেরিকায় করে দিয়েছে, আন্দিজ থেকে কোশ্চেন এসছে এবং আফ্রিকাতেও করে দিয়েছে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে লোকেশন ফ্যাক্টর, এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে যেটা হচ্ছে মানে এখন আমাদের ট্রেন্ড অ্যানালিসিসও খুব দরকার। প্রিলিমসে যদি আমাদের এগোতে হয়, উই নিড টু ডু আ লট অফ ট্রেন্ড অ্যানালিসিস, রাইট? এই ট্রেন্ড অ্যানালিসিস না করতে, হ্যাঁ স্যার, প্রত্যেকদিন কিছু কিছু টপিকস, মাস টপিকস, সেইগুলোর নোট বানাতে হবে। যেমন হচ্ছে যে প্রথম থেকে নোট বানিয়ে রাখতে পারো লোকেশন ফ্যাক্টর, মানে অ্যাকচুয়ালি আইআর লোকেশন, ইন্টারন্যাশনাল রিলেশন লোকেশন। প্রত্যেকদিন নিউজ পেপার পড়বে, একটা করে লোকেশন খাতায় লিখে রাখবে, সেটা প্রত্যেক দিন হচ্ছে ওই ম্যাপে দেখবে যে ওকে এই লোকেশন এই জায়গাতে আছে, এর আশেপাশে এই জায়গাগুলো আছে, তো সেই জিনিসগুলো দেখবে। ওকে, আর একটা ফানি ইনসিডেন্ট আই ক্যান শেয়ার। ওকে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস সেড দ্যাট এবছর হচ্ছে গ্রিনল্যান্ড প্রচুর নিউজে আছে বিকজ অফ ট্রাম্প, সেহেতু গ্রিনল্যান্ড থেকে প্রচুর লোকেশন কোশ্চেনে আসবে, অ্যাটলিস্ট একটা তো আসবেই। সুতরাং আমি গ্রিনল্যান্ড পুরো হচ্ছে জলের মতো মুখস্থ করে গেছিলাম,
তো গ্রিনল্যান্ড থেকে একটাও কোশ্চেন আসেনি। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্স এতটা হিউজ, আমি প্রথমেই বলেছি যে কারেন্ট অ্যাফেয়ার্স এতটা হিউজ, কেউ জানে না কোন জায়গা থেকে কোশ্চেন আসবে। সেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স এর পিছনে না ছুটে, আবারও পরিষ্কার ভাষায় বলছি, প্রত্যেকটা স্ট্যাটিক বই ভালো করে পড়ার চেষ্টা করো। কোনোদিনও এটা ভাবতে পারিনি যে নন কপারেশনের পরে হচ্ছে নো ট্যাক্স মুভমেন্ট চালু করবে, সেইটাও কোশ্চেন হতে পারে। তো সেটাই কোশ্চেন হয়েছে। মানে একটা সুতরাং বিষয় দাঁড়াচ্ছে কেউ জানেও না। আর স্যার আর একটা জিনিস যেটা ভালো কথা বললো, যে 15 দিন আগে কোশ্চেন পেপার সেট হয়েছে। মানে এ কোশ্চেন পেপার এক দু মাস আগে সেট হওয়া কোশ্চেন পেপার নয়, এ কোশ্চেন পেপারে 10 days to 12 days আগে সেট হওয়া পেপার, ঠিক আছে। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস যে এই যে ধীমান তোমাদের আর জানি না যে কারেন্ট অ্যাফেয়ার্স এর যে কস্ট বেনিফিট রেশিও, একটা কথা আছে কস্ট বেনিফিট রেশিও, মানে আমি কতটা পড়ে কতটা পাচ্ছি, এটার কস্ট বেনিফিট রেশিও 0%ও নয়। কেন, সারা বছরে তোমাকে 10,000 কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, 10,000 পেজ, সেখান থেকে হয়তো তুমি একটাও পাবে না প্রিলিমসে, ঠিক আছে। হ্যাঁ স্যার, আর একটা জিনিস, মানে এই কথা ভেবে নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স পড়া বন্ধ করে দিলাম, তাহলে কিন্তু আরো জঘন্য জায়গায় পৌঁছে যাবে। অবভিয়াসলি মেন্স ওরিয়েন্টেড কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, আর সেটা হচ্ছে মাস্ট, ইউ হ্যাভ টু ডু দ্যাট, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে নিউজ পেপার রিডিং ছেড়ে দিলাম, সেটাও চলবে না। কারণ ওই যে ছোট ছোট একটা হচ্ছে লজিক্যাল কিছু কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে, মানে লাইক এই নাম কোথায় শোনা গেছিল, ওই নাম কোথায় কার সাথে দেখা গেছিল। তো এই জিনিসগুলো হচ্ছে তুমি হচ্ছে ওই একসাথে কম্পাইলেশনে পাবে না, পেলেও তুমি অত ভালোভাবে খেয়াল করবে না। যদি কোনো ইন্টারেস্টিং নিউজ পাও, সেটা ভালো করে যদি পড়ে ফেলো, তাহলে সেটা তোমাকে 1 বছর কেন 2 বছর পর্যন্ত সেই ছোট একটা ক্রিটিক্যাল পয়েন্ট মনে করিয়ে রেখে দেবে। ওকে, এই জিনিসটা এর সাথে মনে ছিল, এর সাথে ঘটেছিল, ট্রাম্প এই বলেছিল, ট্রাম্প হচ্ছে কানাডার প্রাইম মিনিস্টারকে হ্যাঁ কানাডার প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে বলেছিল যে ইয়ে করে দিতে, আমেরিকার সাথে যুক্ত হয়ে যেতে, আমেরিকা হচ্ছে 52 স্টেট করে দেবে, আর তার হচ্ছে ইয়ে চিফ মিনিস্টার করে দেবে ইয়েকে, কানাডার প্রধানমন্ত্রীকে। তো এই সব ছোট ছোট জিনিস সেই সময় হচ্ছে, ওইটা যখন পড়ছিলে তখন হয়তো হচ্ছে কানাডা বর্ডারের কাছে কিছু একটা হয়েছিল, সেটা হয়তো বলেছিল, তুমি হচ্ছে ফানি সেন্সে মাথায় রেখে দিয়েছো, সেটাই পরীক্ষায় এসেছে, দেখবে যে কানাডা বর্ডারে এই যে জিনিসটা কোথায় দেখা যায়। গ্রিনল্যান্ড এত নিউজে ছিল, সবাই পড়তে বলছিল কেন? ট্রাম্প সবসময় বলছিল যে গ্রিনল্যান্ড আমাদের, গ্রিনল্যান্ডকে হচ্ছে আমেরিকার সাথে যুক্ত হয়ে যাওয়া উচিত। অ্যাকচুয়ালি গ্রিনল্যান্ড হচ্ছে পার্ট অফ নর্থ আমেরিকা, বাট পলিটিক্যালি উইথ ইউরোপ। ওকে, সো দ্যাটস ওয়াই সব সময়ের জন্য ট্রাম্প বলে থাকে যে এটা জিওগ্রাফিক্যালি আমাদের পার্ট, সেহেতু পলিটিক্যালি আমাদের পার্ট হওয়া। এবার আরেকটা কোশ্চেন আমাদের কাছে চলে এসেছে, সেটা হচ্ছে যে অনিরুদ্ধ রয় বলে একজন বলছে, একজন স্টুডেন্ট, যে স্যার অ্যাজ এন ইউআর ক্যান্ডিডেট কতটা ডিফিকাল্ট সিভিল সার্ভিস ক্লিয়ার করা, ইভেন যে কোনো এক্সাম ক্লিয়ার করা, সেটা যদি বলেন। ডিপেন্ড করছে তুমি কোন এক্সাম দিচ্ছ, মানে কোন এক্সাম তুমি দিচ্ছ, কিভাবে দিচ্ছ, এবং কতটা প্রপার প্রিপারেশনের সাথে দিচ্ছ। এখানে ইউআর রিজার্ভেশন এগুলোর কোনো ফ্যাক্টর না। এই ফ্যাক্টর নিয়ে তুমি যদি ভাবনা চিন্তা করো, তাহলে তোমার চিরকাল কেটে যাবে, ঠিক আছে। মানে একটা সিম্পল জিনিস আমি শেয়ার করি, এরপরে বাকিরাও আরো 2-3 জন কোয়েশ্চেন করেছে, তাদের কোয়েশ্চেন আমি আসছি। সেটা হচ্ছে যে মানে একটা নয়, মাল্টিপল এক্সামিনেশন অনেকেই আছে, অনেকে ক্লিয়ার করে। ইভেন আই হ্যাভ ক্লিয়ার মাল্টিপল এক্সামিনেশন। 2022-এর সিজিএল আমার 1 নম্বরের জন্য হয়নি, ঠিক আছে, 2022-এর সিজিএল। দেন উই হ্যাভ অ্যানাদার ইউপিএসসি, আমার 37 মার্কসের জন্য 2018 হয়নি, ডিউ টু দ্য অপশনাল। তো বিষয়টা হচ্ছে যে এগুলো ইটস নট আ ফ্যাক্টর। তুমি যদি মনে করো যে ক্র্যাক করবো তো ক্র্যাক করবে, আমি এটা ক্র্যাক করবো তো ক্র্যাক করবি, ওইভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে। ওই মানে কনফিডেন্স যদি তোমার কাছ থেকে সরে যায়, তাহলে এটা বিশাল সমস্যা, ঠিক আছে। ওকে, সো রাইট নাও হচ্ছে রবি মন্ডল কিছু একটা কোয়েরি করছে, তোমার কি কোয়েরি আছে বলো? আমি বেসিক্যালি ডাব্লিউবিসিএস এ পড়ছিলাম। আমি 2024 পাস করেছি। তো এবার যেহেতু ডাব্লিউবিসিএস ও ইউপিএসসি প্যাটার্ন প্রায় একই হয়ে গিয়েছে,
তো স্যার কিন্তু কিন্তু যেহেতু মানে প্রশ্নর দিক থেকে ইউপিএসসি প্রশ্ন তো স্যার আর ডাব্লিউবিসিএস এর প্রশ্ন তো অনেক ডিফারেন্স, কারণ ইউপিএসসি প্রশ্ন তো অনেক হ্যাঁ, ই করতে অবশ্যই হচ্ছে। অবশ্যই ডাব্লিউবিসিএস আর ইউপিএসসি প্রশ্ন তো অনেক ডিফারেন্স হবেই। আর ডাব্লিউবিসিএস নতুন প্যাটার্নে পরীক্ষা হতে হতে 2026-এর মাঝামাঝি, ঠিক আছে, মানে জুলাইয়ের আগে হবে। তো তার আগে ইউপিএসসি আরেকটা হয়ে যাবে, আরেকটা ইউপিএসসি তার আগে হবে, ঠিক আছে। চলে একটু রাস্তাঘাটে চলে। আচ্ছা, বলছিলাম যে আমি যেহেতু বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছি, আর আমি মানে ইংলিশে অনেক চেষ্টা করেছি, মানে ডাব্লিউবিসিএস যখন আমি পড়ছিলাম, তো মানে কোনোভাবেই মানে ঠিক লেখাটা ঠিক করতে পারছি না। তো মানে বাংলা মিডিয়ামে দেখো, আমার তুমি কতটা কনফিডেন্ট হবে? যেটা সেটা তো তুমি লিখতে পারো। তোমাকে এমন নয়, অনেকে এটা ভাবে যে বাংলা মিডিয়ামে পড়ছি বলে আমি ইংলিশ পুরো ভুলে যাবো, আমি ইংলিশ কিচ্ছু জানি না স্যার, আমি ম্যাথ পারি না, আমি ইংলিশ পারি না, আমি শুধু বাংলায় লিখবো। পসিবল না, কারণ ইংলিশও তোমাকে জানতে হবে। অলরেডি একটা কম্পালসারি ইংলিশ পেপার থাকছে। তারপরে ধীমান যেটা বললো যে প্রিলিমসে কোশ্চেন হিন্দি আর ইংলিশে হয়। এবার বাই চান্স তুমি যদি হিন্দি জানো সেটা পরের বিষয়, আলাদা আলাদা রকমের অ্যাডভান্টেজ, মানে হিন্দি লেখাপড়া জানো। বিষয়টা হচ্ছে যে তোমাকে ইংলিশের টার্মিনোলজি গুলো বুঝতে হবে। তো শুধুমাত্র ইংলিশ ছেড়ে দিলে তো হবে না, তুমি বাংলাতেই অ্যান্সার রাইটিং করো, নট এন ইস্যু দেয়ার, সময় এখন অনেক আছে। কিন্তু বিষয়টা Okay, so let me speak another things that actually সব থেকে বেনিফিট পায় জানেন তো, একদম যারা হিন্দি মিডিয়াম একদম স্টুডেন্ট তারা সব থেকে বেশি বেনিফিট পায়, এটা তো অবশ্যই। বিকজ তারা হচ্ছে হিন্দি প্লাস ইংলিশ একদম দুটো ল্যাঙ্গুয়েজে পড়তে পারে। আপনি ইভেন 4 থেকে 5টা কোশ্চেন এরকম থাকে, আপনি যদি তার হিন্দি ভার্সন পড়েন না, তাহলে অ্যান্সারে পৌঁছানো খুব ইজি। এক্স্যাক্টলি, সেটা তো থাকেই, কারণ কিছু কিছু ক্ষেত্রে টার্মিনোলজি একটা বড় বিষয়, এটা মানে সব ক্ষেত্রেই হয়, কিছু করার নেই। কিন্তু 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 আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা হিন্দি বিশেষ করে আমি হিন্দি ম্যাক্সিমামই একটা পাই, লাইনও ভেরি পড়তে হিন্দি পারি না, আমরা কোনো লাইন এরকম ভাবে পড়া যায় না, মানে ইম্পসিবল। আর আমি মানে আপনি হয়তো বলবেন যে শেখেননি কেন, আমি সত্যিই শিখিনি আর কি, মানে ইচ্ছা করেই শিখিনি। ঠিক আছে, তো এটা একটা বিশাল বিষয়। আচ্ছা, রৌনক তোমার কি কয়ে গেছে বলো। আর ওই যে রবি বলে যে ছেলেটি কোশ্চেন করেছিল, ওকে আগের সাইড এটা করতে বলুন, যদি বলে যে ইউপিএসসি দেবো, মানে দেওয়ার ইচ্ছা যদি থাকে, হ্যাঁ, ইংলিশ তো তাহলে শিখতেই ইংলিশ হবে। শিখতেই হবে। আর যদি বলে যে শুধু ডাব্লিউবিসিএস দেবো, তাহলে বাংলা হলেও চলে যাবে হয়তো। আচ্ছা, রৌনক বলো কি কয়ে গেছে তোমার। হ্যাঁ স্যার, আমি টেটে জয়েন হয়েছিলাম, তো আমি জানি না না, ওই সিস্যাটে সিস্যাট আলোচনা এর করতে ব্যাপারটা হবে, নিয়ে সিস্যাটের আপনারা আলাদা সেশন হবে, এটা ডিটেলস শুধুমাত্র আলোচনা। জিএসএস, সিস্যাটের আলাদা সেশন হবে। আচ্ছা হ্যাঁ, স্যার, বলো আমি বলো। একটা ছোট কোশ্চেন করে নেবো সিস্যাট নিয়ে। হ্যাঁ স্যার, বলছি যে ওই সিস্যাটের যে পেপারটা আমি আমি পরের বার প্রথম দেবো, তো সিস্যাটের যে পেপারটা আমি এবারে দেখলাম স্যার, ইংলিশের যে কোশ্চেন গুলো আছে সেগুলো তো ঠিক আছে, মানে সেগুলোর মধ্যে আমি দেখলাম যে মোটামুটি 30টার কাছাকাছি কোশ্চেন ছিল, তো 23-24টা যদি একটু ইংরেজিতে ঠিকঠাক থাকে, যে কোশ্চেন গুলো দিচ্ছে সেগুলো বেশ ইন ডেপথ এবং মানে খুব অন্য See, টাইপের। হ্যাঁ হ্যাঁ, এবার দেখো তোমার এখানে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে সিস্যাটের কোয়ান্টের যে কোশ্চেন আছে সেগুলো জেনারেলি অ্যাপটিটিউড বেস কোশ্চেন আছে, লোডিং ঠিক হচ্ছে আছে। না, একটা শেয়ার দাও। ধীমান, তোমার মাইকটা একটু অফ করো, আমি জাস্ট একটা বলে নিই, তারপরে আমার হাতে নিয়ে ওখানে লোক আছে, আমার নিজের হ্যাঁ স্যার, ভাই কাজ করে। ঠিক আছে। স্যার জাস্ট এ সেকেন্ড স্যার, জাস্ট এ সেকেন্ড। হ্যাঁ, তো যে বিষয়টা রৌনক তুমি বললে, সিস্যাটের যে কোশ্চেন আছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের, সেটা মূলত অ্যাপটিটিউড বেস কোশ্চেন আছে। এই অ্যাপটিটিউড বেস কোশ্চেন মানে হচ্ছে সোজা বাংলায় বলতে গেলে এমন ধরনের কোশ্চেন যেটাতে কোনো রকম ফর্মুলা বা কোনো রকম ট্রিক দরকার হয় না, তোমার মস্তিষ্কের বুদ্ধি বা উপস্থিত বুদ্ধি কাজে লেগে অ্যান্সার করতে হয়। এই কোশ্চেনগুলো মূলত বিভিন্ন ম্যানেজমেন্ট এক্সামিনেশনে, যেরকম ক্যাট, জ্যাট, আইআইএফটি, এই ধরনের এক্সামিনেশনে, বা ধরো জিম্যাট বা জিআরই যে এক্সামগুলো আছে, এই ধরনের এক্সামগুলোতে বেশি আসে। সেটাই কিন্তু ইউপিএসসি সিস্যাটে ফলো করে, বিশেষ করে ম্যাথস অ্যান্ড লজিক্যাল রিজনিং এর কোশ্চেন। ঠিক আছে, বোঝাতে পারলাম? আচ্ছা,
হ্যাঁ স্যার, তাহলে স্যার আপনি একদম অন্য একদম একটা একদম সেশনে সেটা আমি এটা বলে দেবো, কিভাবে সেটার রোড আলাদা ম্যাপ কোনো হবে বা সেশন হবে, কিভাবে সেটা আমাদের বলে এটা দেবো। প্রিপারেশন তো নেওয়া আশা করি সবার কোয়ারি যা যা আছে সেটা ঠিক আছে পুরোপুরি থ্যাংক ক্লিয়ার আপ হয়েছে। যদি কারো কোনো কোয়ারি থাকে আমাদের অফিসিয়াল গ্রুপে তোমরা জানাবে, অফিসিয়াল গ্রুপে আমি অ্যান্সার করে দেবো, অথবা ধীমান যদি সময় পায় ধীমান অ্যান্সার করে দেবে, ঠিক আছে? হ্যাঁ বলো স্যার আমার একটা কোয়ারি ছিল। বলো বলো কি কোয়ারি আছে? স্যার বলেছিলাম কি যে আমি তো জাস্ট শুরু করেছি প্লট 2। আমি হুম আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, 2023-এ উচ্চ মাধ্যমিক পাশ করেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে। তো বলছিলাম মানে বইপত্র বা নোটপত্র কিভাবে মানে কোন বই পড়তে সেগুলো হবে সব একটু দেখবে আমাদের অফিসিয়াল গ্রুপে, এটা আশা করি তুমি সাজেস্ট আছো, করলে ওখানে সব বইপত্র সেমই থাকে। আমাদের 5-6টা মেজর বই আছে, সবাই সেম বই পড়ে। আচ্ছা, আরেকটা বিষয় আমি তোমাদের সকলকে বলে নিই, এটাতে হয়তো ধীমানও আমার সাথে একমত হবে। এই যে আমরা সবসময় মানে একটা কথা বলি না, যে মানে এটা বলে আমি কিন্তু কাউকে ছোট করছি না, বাট বিষয়টা হচ্ছে এরকম যে স্যার আমি বাংলা মিডিয়াম থেকে পড়েছি, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, সবাই এখানে ইভেন আমি ধীমান সবাই বাংলা মিডিয়াম থেকে পড়া, ঠিক আছে? এখানে হয়তো অনেকে সিবিএসসি বোর্ডেরও আছো, সবাইকে রেসপেক্ট দিয়ে বলছি, সবাইকে রেসপেক্ট দিয়ে স্যার বলছি। আমিও হয়তো বাংলা আছো অনেকে, আমি জানি না, সবার তো বোর্ড ওরকম ভাবে জানা হয় না। বিষয়টা হচ্ছে যে আমরা পাতি বাংলা মিডিয়াম থেকে, মানে তাও কোনো বড় স্কুল নয়, একদম গ্রামগঞ্জের গায়ের পাতি মানে স্কুল থেকে পড়া। মানে এটা আমার বলতে দ্বিধা নেই, ধীমানের সাথে আমার অনেক দিনের সম্পর্ক, আমার স্টুডেন্ট ধীমান যে, স্যার ধীমান বেসিক্যালি, আমি তোমার কথাটাই বলছিলাম, স্যার ধীমান হ্যালো বেসিক্যালি স্যার এমন একটা জায়গা থেকে বিলং করে, মানে ও তুমিই বলো যে তুমি কোথা থেকে, মানে তোমার যে স্কুলিং বা সবকিছু তোমার কোথা থেকে, ঠিক আছে? মানে এটা স্কুলিং এর সাথে বা বোর্ডের সাথে ম্যাটার করে না। স্যার স্যার আমার হচ্ছে বাড়ি সুন্দরবন, ঠিক আছে? আমার পড়াশোনা সব ওখানেই। একটাও ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট মানে স্কুল বলে কি জিনিস আমি জানি না। যেদিন কলকাতায় হচ্ছে রওড়া রামকৃষ্ণ মিশনে আসি গ্রাজুয়েশন করতে, সেদিন হচ্ছে এটাও শুনেছিলাম যে আমার ল্যাঙ্গুয়েজে প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ ওকে, সো ল্যাঙ্গুয়েজে প্রবলেম আছে। এ, উম, এইসব এইসব নিয়ে হচ্ছে অনেক হাসি ঠাট্টাও হয়েছে। তো দেন যখন ইউপিএসসি তে ঢুকি, আমি ইভেন আলাদা করে স্পোকেন ইংলিশের ক্লাস নিয়েছি। তাদের পিছনে প্রচুর মানে টাকা, সোজা বাংলা ভাষায় টাকা ইনভেস্ট করেছি, যে আমার শুধুমাত্র ইংলিশকে ইমপ্রুভ করানোর জন্য। যদি সত্যি কেউ চায় যে ইংলিশ ইমপ্রুভ করবে, সে ঘরে বসেই এমনি ইমপ্রুভ করে দেবে, ঠিক আছে? কারণ এখনো হচ্ছে প্রচুর লোকজন অনলাইনে পড়াচ্ছে, মানে ইজিলি হচ্ছে কেউ ইমপ্রুভ করতে পারে, একদম একদম ঠিক কথা, যে ইজিলি তোমরা ইমপ্রুভ করতে পারো। ঠিক আছে? কোনো রেগুলার কোনো কোনো ব্যাপার, ওগুলো কোনো ব্যাপার রেগুলার নয় মানে। নিউজ পেপার পড়াটা, আর কেউ যদি সত্যি ইংলিশ ইমপ্রুভ করতে চায়, আর একটা জিনিস স্যার, এক সেকেন্ড, কেউ যদি সত্যি ইংলিশ ইমপ্রুভ করতে চায়, সে আমার সাথে মানে দিনে 15 থেকে 20 মিনিট এমনি কথাও বলতে পারে, জাস্ট ইংলিশকে ঠিক করার জন্য, সেটাও করে নিতে পারে। 15-20 মিনিট আমার সাথে ইংলিশে কথা বলবে, তাহলে হচ্ছে ভুলভাল কি হচ্ছে মানে প্রথম যে আমাদের ভয়টা থাকে যে লোক কি বলবে আমি ভুলভাল ইংলিশ বললে, সেই ভয়টা যখন কেটে যাবে, তখন আস্তে আস্তে হয়তো অন্য কারোর সাথে বা অন্য কোচিং এ বা অন্য কোনো স্যারের কাছে কোচিং নিতে পারে, নিয়ে ইংলিশকে আরো বেশি ইমপ্রুভ করতে পারে। কারণ আমি এটা বলবো না যে আমি সবকিছু ইংলিশে কথা বলতে পারি, এখনো পর্যন্ত আমি পারি না, বাট প্রথম দিককার ভয় আমি কাটিয়ে দিতে পারি। তো সবাই আশা করি বুঝতে ঠিক পারলে আছে যে ব্যাকগ্রাউন্ড কোনো ম্যাটার করে না। স্যার WPCS তো হ্যাঁ এখন বলো। স্যার এখন তো আমাদের WBCS এর তো সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। তো ইউপিএসসি যদি কোচিং নেই তাহলে কি ওটা মানে 2028-এ গিয়ে যদি কমপ্লিট করা যাবে যদি আমাদের গভর্নমেন্ট গ্রাজুয়েশনের পর? কমপ্লিট করে, ডাব্লিউবিসিএস অনিশ্চয়তায় ভর্তি, ঠিক আছে? তুমি ডাব্লিউবিসিএস দিতে পারো, কোনো প্রবলেম নেই, জবে হবে দিতেই পারো, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট মানে পড়াশোনা করাটা, রেগুলার নিউজ পেপার পড়া, এই জিনিসগুলোর মধ্যে থাকাটা সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং একটা জিনিস সবাই মাথায় রাখবে, যে ব্যাকগ্রাউন্ড ডাজন্ট ম্যাটার। আমারও পাতি, আমি গ্রাম থেকে, মানে একদম গ্রামের স্কুল থেকে পড়া, নর্মাল ছোটবেলায় ইংলিশ মিডিয়াম বলে কি জীবনে পারতাম না, কিন্তু একটা টাইমে মানে ইভেন আমি, তোমরা হয়তো অনেকেই জানো যে আমি নিজে মানে ইউপিএসসি আমি যেরকম পড়াই, তার সাথে সাথে কিন্তু আমি ক্যাট ম্যাট এগুলো পড়াই। ইভেন আমি একটা কলেজে মানে ওখানেও ম্যাথস পড়িয়েছি, এমবিএ কলেজে, কলকাতার একটা স্বনামধন্য এমবিএ কলেজ, আমি নাম করবো না, সেখানে আমি ম্যাথসেরও পড়িয়েছি এবং অনেক কিছু পড়িয়েছি। রিসেন্ট আমি 1 বছর হলো লিভ করে গেছি ডিউ টু মাই প্রেশার, ঠিক আছে?
তো ব্যাকগ্রাউন্ড নিয়ে এগুলো নিয়ে ভাবার দরকার নেই, নর্মাল পড়াশোনা করো, প্রপার ভাবে পড়াশোনা করো, সবকিছু তোমাদের ঠিকঠাক হবে। কোনো রকম হেল্পের জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে করতে পারো। এবং কোনো যদি হেল্প হয়, ধীমান স্যারও উনিও ধীমান ইসে রয়েছে, মানে গ্রুপে রয়েছে, অফিসিয়াল গ্রুপে, সেখানেও তোমরা জয়েন করে করতে পারো। তো ইজিলি এটা প্রেজেন্ট করা পসিবল। এবং কারোর যদি মনে হয় যে এক্সট্রা কোনো রকম কোয়ারি বা এক্সট্রা কোনো রকম কোচিং দরকার, আমাদের ফাউন্ডেশন কোর্স রয়েছে, সবকিছু রয়েছে, তোমরা অনেকেই হয়তো দেখেছো, সেগুলোতে নির্দ্বিধায় করতে পারো। ওটা নিয়ে আমি কাউকে জোর জার করি না, বলিও না কখনো। ইভেন টোটাল সেশন হলো আমি একটা কথা বলি, কারণ আমি জানি স্টুডেন্টের মানে তোমরা জিনিসটাকে আগে বোঝো। ইটস নট আ থিং যে আমি পড়ে নিলাম, 2-3 হাজার টাকা খরচা করে নিলাম, 10,000 টাকা খরচা করে নিলাম। টাকা খরচা করাটা কোনো সমস্যা না, ঠিক আছে। ধীমান সেটা আরো ভালো করে বলতে পারবে যে এত বিগত বছরে কত জায়গায় কতগুলো কোর্সে, কত কোচিং সেন্টার, কত টাকা বিভিন্ন জায়গায় খরচা। মানে তুমি হয়তো ভাবছো যে আমার ঠিক আছে, আমি ইউপিএসসি পড়বো, আমি 5 টাকা খরচা করবো না, তোমার নোট প্রিন্ট আউট করতেই 10,000 টাকা বেরিয়ে যাবে বিগত 2-3 বছর, ঠিক আছে। তো এগুলো একটা বিশাল বিষয়। স্যার স্যার 1 সেকেন্ড, আমার বাড়িতে মানে আমার রুমে যদি কেউ আসে তাহলে বুঝতে পারবে, আপনার রুমে গেলেও বুঝতে পারবে যে 4-5 বছর ধরে আমরা কিভাবে হচ্ছে শুধুমাত্র জেরক্স মানে প্রিন্ট আউট করিয়েছি আর জেরক্স করিয়েছি। ঠিক আছে, আমি অর্ধেক জিনিস বিক্রি করে দিয়েছি, মানে অর্ধেক কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটস হ্যানা ত্যানা যেসব ছিল সেগুলো হচ্ছে বেকার বাড়িতে পড়েছিল, সেসব বিক্রি করে দিয়েছি। মানে এসেছিল ভাঙ্গারওয়ালা, তাকে দিয়ে দিয়েছি। আমি বললাম ভাই নিয়ে যায়, এসব থাকলে নিজেরই কষ্ট হচ্ছে, এগুলোকে নিয়ে যা, এগুলো আর লাগবে না। তা বলে এইটা ভেবো না যে বেসিক বুকস বিক্রি করে দিয়েছি, ঠিক আছে। তো তো যাই হোক, 2-3টে জিনিস করবে না। প্রথম কথা, কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটস বানাবে না, অ্যাটলিস্ট প্রথম 4-5 মাস 6 মাস তো বানাবেই না। দ্বিতীয় কথা হচ্ছে যে এনি বেসিক বুকের মানে যে কোনো বেসিক বইয়ের নোট বানানোর চেষ্টা করবে না কোনোদিনও। বেসিক বই লাইন বাই লাইন পড়ার চেষ্টা করবে। ওকে, কোথাও কোনো ভিডিও দেখলে মানে হচ্ছে ধরুন হচ্ছে কিভাবে হচ্ছে আর্থের রিভলিউশন হয়েছিল, অ্যাটমসফিয়ারের রিভলিউশন হয়েছিল, সেটা বোঝাচ্ছে, বোঝানোর পরে তুমি বুঝে গেলে, তারপরে হচ্ছে জিওগ্রাফি হচ্ছে 11th এনসিআরটি, ফিজিক্যাল এনসিআরটি তে সেটা দেয়া আছে, সেটা অ্যাটলিস্ট মানে 2বার হলেও, মানে একবার তো পড়তেই হবে, অ্যাটলিস্ট 2বার পর পরে, প্রথম দিন পরের দিন পর পর 2বার পড়তে হবে। সেখান থেকে হচ্ছে ওই ভিডিও দেখে নোট বানিয়ে নিয়ে খাতায় রেখে দিলাম, সেটা করে লাভ নেই কিছু। তার থেকে বড় কথা, নোট বানান যদি সত্যি মনে হয় যে এই ওয়ার্ড বা এই সেন্টেন্স খুব ইম্পর্টেন্ট, আমার মনে রাখতেই হবে, তাহলে হচ্ছে ওই বইয়ের উপরে কোথাও কোনো এক জায়গাতে লিখে রাখো। ঠিক আছে, গোটা বইটাকে হচ্ছে হচ্ছে কালার করে করে রং করে করে লিখে লিখে ভরিয়ে ফেলতে পারো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর এক্সট্রা নোট বানালে সেটা জীবনে কোনোদিনও খুলবে না, আমি আবারও বলে রাখছি। ঠিক আছে, ওকে, সবাই মোটামুটি হতে পেরেছো। আচ্ছা, সুমনের কোশ্চেন হচ্ছে লাস্ট অ্যাটেম্প্ট, আমি তোমাকে বলেই দিলাম যে তোমার 2026 লাস্ট অ্যাটেম্প্ট। তুমি যদি মনে করো লাস্ট, তাহলে ভয়ে ভয়ে কনফিডেন্স তুমি কোনোদিন পাস করতে পারো। মনে করতে হবে ওটাই তোমার ফাইনাল অ্যাটেম্প্ট, যে এবার হবে তো আমার হবে, ঠিক আছে, এরকম একটা জিনিস। ডিসাইড কেন, তুমি স্টার্ট করে দাও, এখনো অনেক টাইম আছে। 2026 তুমি ইজিলি করতে পারবে, স্টার্ট করে দাও, কোনো প্রবলেম নেই। কোনো রকম হেল্পের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। তো আশা করি আজকের সেশন সকলের ভালো লাগলো। সুমনকে এটা বলছি যে 2026-এ সবাই দেবে, এটা চিন্তা করো না তোমার লাস্ট, তোমার লাস্ট। এরকম বহু ছেলে আছে যাদের লাস্ট, তারা সেই ভেবে বসে নেই যে আমরা কি করব না করব, করতে হবে, আর কিছু করার নেই, ঠিক আছে, এটাই শেষ কথা, আর কি করা তো যেত। আজকের সেশন অবধি থাকলো। আগামী 2-3 দিনে আরেকটা সিস্যাটের আমরা সেশন করব, একটু সময় আমরা নিয়ে তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। আশা করি সকলের ভালো লাগলো। এই সেশনটা ইউটিউবে আপলোড করা হবে, যারা দেখতে পাওনি তারা পরে দেখে নেবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর প্রিপারেশন।